আমরা একের পর এক জঙ্গি গ্রেফতার হতে দেখছি এবং তাদের ভয়ঙ্কর পরিকল্পনার কথা জানতে পাচ্ছি। কিন্তু এই বাংলার মাটিতে দাঁড়িয়ে রাজনৈতিক মহল পাশাপাশি কি বলছে সেটাও নজর রাখার মতো বিষয়। সৈকত, তোমার কাছে কি আপডেট রয়েছে? দেখো, আসাম পুলিশের স্পেশাল ডিজি হরমিত সিং যেটা বললেন যে ভয়ঙ্কর পরিকল্পনা রয়েছে, এই ভয়ঙ্কর পরিকল্পনাটাই আসাম পুলিশের এসটিএফ যেদিন কেরল আমাদের এই স্টেট এবং আসাম থেকে 8 জনকে গ্রেপ্তার করেছিল, সেদিন তাদের মনে হচ্ছিল বা তারা অনুমান করছিলেন যে এই যে স্লিপার সেলের নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের সব থেকে বড় মাথা হচ্ছে সাদরাদি। কিন্তু তারপরে এই গোটা 8 জনকে জিজ্ঞাসাবাদ করে যে চাঞ্চল্যকর ইনফরমেশন পেয়েছেন যে সাদরাদি তো আছে, কিন্তু তার সঙ্গে এই আসাম এবং পশ্চিমবঙ্গে এই যে স্লিপার সেল, এবিটির যে স্লিপার সেল, সেই স্লিপার সেল তৈরির ক্ষেত্রে সব থেকে বড় ভূমিকা হচ্ছে নূর আলম মণ্ডল এবং মুজিবুর রহমান। কারণ এই নূর আলম মণ্ডল এবং মুজিবুর রহমান গোটা স্লিপার সেলটা সেট আপ করেছিল, একেবারে কোট অ্যান্ড কোট যেটা সেট আপ করেছিল, এবং এই গোটা স্লিপার সেলটা কন্ট্রোল করতো বাংলাদেশে বসে ফারহান ইশাক, যে কিনা এবিটির যে চিফ জসিমউদ্দিন রহমানি, সেই জসিমউদ্দিন রহমানির অত্যন্ত ঘনিষ্ঠ। এই ফারহান ইশাক সব সময় কন্ট্যাক্টে ছিল এই নূর আলম মণ্ডল এবং মুজিবুর রহমানের। এটা কিন্তু কার্যত আসাম পুলিশ থেকে যে প্রেস রিলিজ দেওয়া হয়েছিল সেখানে লেখা রয়েছে বা এই তদন্তে বিষয়টা উঠে এসেছে। অর্থাৎ এই বাংলা অর্থাৎ এই রাজ্য এবং আসামে স্লিপার সেল তৈরি করা, এবং সবথেকে বড় বিষয় তদন্তে যে বিষয়টা উঠে এসেছে, মুর্শিদাবাদে এবং ফালাকাটায় এই স্লিপার সেলের বৈঠক হয়েছিল। সেই বৈঠক কারা কারা থাকবে, সেই বৈঠক কখন হবে, কোথায় হবে, যারা আউটসাইডার্স আসছে সেই বৈঠকে তাদেরকে কিভাবে নিয়ে আসা হবে, সমস্ত নজরদারি এড়িয়ে কিভাবে নিয়ে আসা হবে, গোটা বিষয়টা দেখভাল করতো, গোটা বিষয়টা অ্যারেঞ্জ করতো এবং মেনটেন করতো এই নূর আলম মণ্ডল এবং মুজিবুর রহমান। এদের সঙ্গে সরাসরি সর্বক্ষণের জন্য কন্ট্যাক্টে থাকতো এই ফারহান ইশাক, যে জসিমউদ্দিন রহমানি এবিটি চিফ, সেই এবিটি চিফের অত্যন্ত ঘনিষ্ঠ। অর্থাৎ সাদরাডি আছে, কিন্তু এই যে স্লিপার সেল, সেই স্লিপার সেলটাকে সক্রিয় করা, স্লিপার সেলটাকে আরও এক্সপ্যান্ড করা, আরও বেশি অ্যাক্টিভ করা, এই কাজে কিন্তু মূল দুজন নূর আলম মণ্ডল এবং মুজিবুর রহমান, এই দুজনেই কিন্তু এই স্লিপার সেলটাকে বলতে গেলে স্লিপার সেলটাকে সাজাতো এবং গোছাতো। তাই এই দুজনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে আসাম পুলিশ, এবং আজকে দুজনকে গ্রেপ্তার করেছে, সাবির মৃধা এবং আরও একজনকে গ্রেপ্তার করেছে। আজকে যে দুজন গ্রেপ্তার হয়েছে তাদের কাছ থেকে AK সিরিজের রাইফেল পাওয়া গেছে 4টি, AK সিরিজের রাইফেল 4টি পাওয়া গেছে, 34টি লাইভ কার্টিজ অর্থাৎ 34টি কার্তুজ পাওয়া গেছে, এবং আইডি তৈরির প্ল্যান এবং মাল মশলা মেটেরিয়ালস পাওয়া গেছে। ভয়ঙ্কর ডিটেকশন শুধু নয়, ভয়ঙ্কর সিজার বলতে গেলে আসাম পুলিশের STF এর তরফ থেকে এটা করা হয়েছে। অর্থাৎ এবিটি এই যে ফারহান ইশরাকের মাধ্যমে এবিটি যে স্লিপার সেল, সেই স্লিপার সেল আসাম এবং পশ্চিমবঙ্গ ছাড়া আর কোনো স্টেটে এক্সপ্যান্ড করেছে কিনা এই বিষয়টা জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিক। বেশ, ধন্যবাদ সৈকত। আমরা সৈকত থেকে এখন অব্দি যে আপডেটগুলো পেলাম তা ভয়ঙ্কর, যে ধরনের অস্ত্র তারা মজুত করছিল, যে ধরনের অস্ত্র তারা ব্যবহার করছিল, এবং তাদেরকে টার্গেট দেওয়া ছিল অল্প সময়ের মধ্যে সমস্ত স্লিপার সেলগুলিকে অ্যাক্টিভেট করে তাদের যা পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনাকে পরপর অ্যাপ্লাই করতে হবে। এবং 2 জঙ্গির থেকে 4টে AK-47 রাইফেল পর্যন্ত উদ্ধার করা হয়েছে। এই হচ্ছে অবস্থা পশ্চিমবঙ্গের। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তিনি কি বলছেন শুনুন একবার। बंगाल में जो सरकार चल रहा है जोंगी का सरकार, सिमी PFI का जो बैन ऑर्गेनाइजेशन है उसका प्रोग्राम में यहाँ का TMC का MP MLA लोग पार्टिसिपेट कर रहा है। এদিকে ফিরহাদ হাকিম রাজ্যের পুর এবং নগরোন্নয়ন মন্ত্রী এবং কলকাতা পুরসভার মেয়র, তিনি এটা অস্বীকার করতে পারেননি যে এ রাজ্যে জঙ্গি ঢুকছে, কিন্তু কে কলকাতায় আসছে, কে কোথায় গ্রেফতার হচ্ছে না হচ্ছে এ বিষয় সম্পূর্ণ নির্লিপ্ত এবং উদাসীন। কলকাতা পুরসভার মেয়র হয়ে, এই রাজ্যের মন্ত্রী হয়ে এতটা নির্লিপ্ত কি করে থাকতে পারেন? দেখুন কি বলছেন তিনি। এগুলো কিচ্ছু নয়। এখন বাংলাদেশে যেহেতু অনেক রকম ক্রিমিনালদের ছেড়ে দিয়েছে এই সরকার, অ্যাকচুয়ালি নাও দি একটা কান্ট্রি অফ হুলিগেন্স, তারা
তাদের ছেড়ে দিয়েছে এখন সব থেকে কাছে এখানে, তাই এখানে কারা আসছে আমি জানি না, কাদের অ্যারেস্ট করছে জানি না। কিন্তু আমাদের দেশে রাজ্য পুলিশ অত্যন্ত সক্রিয়তায়, আপনারা 4টে জঙ্গির কথা বলছেন, কিন্তু 62 দিনে 2টো রেপ মার্ডারের কনভিকশন হয়ে গেল, সেইটা কিন্তু বড় করে দেখাচ্ছে না। এবার পরবর্তী যে বড় আপডেটের দিকে নজর রাখবো। আপনারা ইতিমধ্যেই জানেন মুর্শিদাবাদ থেকে আনসারুল্লাহ বাংলার মতো বিভিন্ন সংগঠনের একাধিক জঙ্গি গ্রেফতার হয়েছে। ধৃত আব্বাস আলী, এই আব্বাস আলীকে জেরা করে তো ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য আসছে। টার্গেট বেঁধে কাজ করতো এই আব্বাস। কি টার্গেট ছিল? 1 বছরের মধ্যে এবিটি নেটওয়ার্ককে চাঙ্গা করতে হবে। বাংলা সহ বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ দেওয়ার কাজ চলছিল। টার্গেট 1 বছর, 1 বছরের মধ্যে চাঙ্গা করে ফেলতে হবে এবিটির সমস্ত নেটওয়ার্ককে। বাংলা সহ বিভিন্ন জায়গায় প্রশিক্ষণের সময়সীমাও দেওয়া হয়েছিল 1 বছর। 1 বছরের মধ্যে মগজ ধোলাই থেকে প্রশিক্ষণ সমস্ত কাজ করে ফেলতে হবে। বাড়ি ভাড়া করে খারিজি মাদ্রাসা তৈরি, বাড়ি ভাড়া করে খারিজি মাদ্রাসা তৈরি করা হয়। অল্প বয়সী ছেলে মেয়েদের নিয়ে আসা হয় এবং সেখানে তাদের মগজ ধোলাই। বাড়ির মালিক, যে বাড়ি ভাড়া করে এইসব চলতো, বাড়ির মালিক কি বলছেন শুনুন। আচ্ছা, তারপরে কি ছিল আপনাদের কন্ট্যাক্টে, কি ছিল কন্ট্রাক্টর? ও তো বললো যে আমি ওই করবো, বাচ্চা ছেলে পেলে পড়াবো, তাগুলো নিয়েছে, এগুলো নিয়েছে। আর ওই পড়তো, দিনে পড়তো, রাত্রি সন্ধ্যার সময় চলে যেত। ও যে আগে জেল খেটেছিল সব জানতেন না? ওর কখন জানতে পারলেন? পরে জানতে পারলেন? এরকম আমরা জানিও না, এখানকার কেউই জানে না, কেউই জানে না। জানলে ঘর দিই। কতজন ছাত্রছাত্রী পড়ে? প্রথম ঢেকানান ছেলে ভর্তি হয়েছিল, 30 হয়েছিল। এক একটা বাড়ি ভাড়া নিচ্ছে, নিশ্চিন্তে থাকছে, স্লিপার সেল তৈরি করছে, মানুষের ক্ষতি করার, এই ভূখণ্ডের ক্ষতি করার চিন্তা ভাবনা করছে এই সমস্ত জঙ্গিরা। প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য কি বলেছেন আপনাদেরকে শোনাবো। পাশাপাশি গৌরী শঙ্কর ঘোষ বিধায়ক কি বলেছেন শুনুন। মাদ্রাসা, অনেক মাদ্রাসাতে ভালো ভালো শিক্ষণীয় আছে, কিন্তু এই যে কিছুদিন আগে ক্যানিং থেকে যে ধরা পড়লো, এবং আপনারা জানেন যে ক্যানিং থেকে ধরা পড়লো মানে কি, এটা সম্পূর্ণ ক্রেডিট প্রথম কিন্তু কাশ্মীরকে দিতে হবে। তারা যে 8 জনকে ধরেছিল কেরালা থেকে, আসাম থেকে এবং ওয়েস্ট বেঙ্গল থেকে, টোটাল 8 জনকে ধরেছিল, সেইটাকে প্রলং ইন্টারোগেশন করে যে বিস্ফোরক তথ্য, সেটা কিন্তু আমাদের এসটিএফ কে জানিয়েছে এবং যৌথ উদ্যোগে কিন্তু আজকে জাভেদ মুন্সিকে ধরা পড়ল। মাদ্রাসাতে যদি আজকে অবৈধ ধরনের কাজ হয়, সেটা দেখার তো দায়িত্ব কারা? দেখার দায়িত্ব হচ্ছে কি লোকাল যারা পঞ্চায়েতে আছে, তারা যারা রাজনৈতিক নেতা আছে তাদের, এবং ডিআইবি এবং লোকাল পুলিশ স্টেশন, এরা যদি আজকে ঘুমিয়ে থাকে, তাহলে আজকে তো ভয়ঙ্কর দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এবং আপনাদের বলি, বাংলাদেশ কিন্তু আজকে একটা অন্য ভিউ নিয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট যৌথভাবে যদি আজকে এগুলো তদন্ত করে মেইন রুটটাকে যদি আজকে ধ্বংস না করতে পারে ভাই, তাহলে কিন্তু আমাদের কিন্তু উই শুড গেট রেডি টু ফিল দ্য কনসিকুয়েন্সেস। দেখুন, গোটা মুর্শিদাবাদ জেলা সহ মালদা বর্ডার এলাকা বারুদের স্তূপের উপরে রয়েছে। আমরা দীর্ঘদিন ধরে দাবি জানাচ্ছি যে মুর্শিদাবাদ মালদা সহ বর্ডার এলাকায় আইনের শাসন বলে কিছু নেই, ল অ্যান্ড অর্ডার সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। এখানে শাসক দলের মদতপুষ্ট কিছু দুষ্কৃতী, তারা ওপার থেকে জঙ্গিদেরকে হায়ার করে এপারে নিয়ে আসছেন ভোট ব্যাংকের স্বার্থে। শুধু এই 2 জন নয়, মুর্শিদাবাদ জেলায় তন্ন তন্ন করে যদি খোঁজা হয়, হাজার হাজার ওই ধরনের জেহাদিদেরকে পাওয়া যাবে, উগ্রপন্থীদের পাওয়া যাবে, যারা ভারতকে আবার বিচ্ছিন্ন করতে চাইছে। তাই প্রশাসনকে আমি বলবো যে কোনো দলকে বাঁচানোর তাগিদে আপনারা দেশের সার্বভৌমত্বকে বিসর্জন দিতে পারেন না।